নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছে খবরে। মাফিয়া ইস্যুতে বিরোধী দলের কতিপয় সদস্য তীব্র সমালোচনা করে কাদের সঙ্গে তাদের উঠাবসায় নিয়ে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই বিষয়ে এখনই মুখ খুলতে চাই না বলেও বিধানসভায় সুদীপ রায় বর্মনদের উদ্দেশ্যে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। রাজধানীর শান্তিপাড়ার ঐক্যতান যুব সংস্থা ক্লাব এলাকায় এক দম্পতির দোকান ঘর খোলা নিয়ে সংবাদ মাধ্যমে উঠে আসা মাফিয়ার দৌরাত্ম্যের সংবাদ নিয়ে বিধানসভায় প্রশ্ন তোলে বিরোধী দল সিপিআইএম। এতে সঙ্গ দেন কংগ্রেসের বিধায়করাও। ঘটনাটিকে কেন্দ্র করে রাজ্যে মাফিয়া রাজ চলছে বলে অভিযোগ করেন বিরোধী দলের সদস্য সুদীপ রায় বর্মন। এদিকে শান্তিপাড়ার ঘটনার পুলিশি তদন্ত চলছে বলে একে লিখিত বিবৃতিতে জানানোর পরও মাফিয়া ইস্যুতে বিরোধী দলের কটাক্ষের প্রেক্ষিতে এদিন কিছুটা উত্তেজিত হয়ে পড়েন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ওই সময় বক্তব্য রাখতে গিয়ে কার কার সঙ্গে আপনাদের ওঠা বসা তার সব রিপোর্ট রয়েছে। এই বিষয়ে এখনই মুখ খুলতে চাই না বলেও সুদীপ রায় বর্মনের উদ্দেশ্যে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। জবাবটাকে উনি আমাদের মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন বলেছেন, এমন ভাবে বানানো হয়েছে এরকম, মানে আমি মনে করি যে রিপোর্টটা তখন আমি জানতে চেয়েছি এক্স্যাক্টলি হোয়াট ওয়াজ হ্যাপেন, এই বিষয়টা এখানে বলা হয়েছে। একদম এক্স্যাক্টলি কি বলা হয়েছে, এর মধ্যে কোন রকম মানে কেস হয়েছে, কেস নাম্বার আমার কাছে আছে, সব হয়েছে। সেটাকে যেভাবে এটাকে বিকৃতি করে এখানে বলার চেষ্টা করা হয়েছে, এই ক্লাবের সাথে আপনিও কিন্তু যে সবগুলোর নামগুলো বলছেন এটা আপনাদের সবার সাথে কিন্তু প্রিয় ব্যক্তি, আমার তো ততটা ছিল না। আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বরাবরই সচেষ্ট রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলে মনে করেন রাজ্য সাধারণ মানুষ। বিশেষ করে তার আমলেই বাইক বাহিনী থেকে মুক্তি পায় রাজ্যের সাধারণ মানুষ। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে ফ্রি হ্যান্ড দিবার বিষয়টি বরাবরই বলে আসছেন মুখ্যমন্ত্রী। তারপরেও শান্তিপাড়ার ঐক্যতান যুব সংস্থার কতিপয় সদস্যের গা চোরাপির মতো ঘটনাগুলির কারণে সরকারের উপর আঙুল তোলার সুযোগ পায় বিরোধী দল বলে মনে করেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। এদিকে সংশ্লিষ্ট ঘটনায় অভিযুক্ত সদস্যদের ক্লাব থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে শান্তিপাড়ার ঐক্যতান যুব সংস্থা কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে গত 3 বছরে এনডিপিএস আইনের অধীনে মোট 2697 জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিধানসভায় জানিয়েছে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে বাজেয়াপ্ত হয়েছে মোট 1587 কোটি টাকার মাদক। রাতে নেশার বাড়ন্তির বিষয়টি নিয়ে বিধানসভায় প্রশ্ন তুললেন বিরোধী দলের সদস্যরা। এক্ষেত্রে রাজ্য সরকার কি ভূমিকা পালন করছে তা নিয়ে মুখ্যমন্ত্রীর জবাব তলব করে বিরোধী দল কংগ্রেস এবং সিপিআইএম। আমাদের রাজ্যের যুবক যুবতী ছাত্র আমার মনে হয় না খুব একটা কাজ এক পর্যন্ত talking in favor of Gaza plantation, not that. That was the factories. Gaza is a parallel economy that is running in the state. A নেশায় ওই যে ফিগারটা 10,000 একটা সামথিং বললেন, these are not five ways of gas, they consuming gas. এত সরল স্বীকারোক্তির জন্য যে রাজ্যের ভয়াবহ চিত্র তিনি করতে চেষ্টা করে তিনি বলেছেন। আমি কোন নেভিংয়ের জন্য
বলছি, আমি একমত মাননীয় মুখ্য সচেতক মহোদয়ের সাথে। আমাদের যৌবন যাতে, তার ভবিষ্যৎ যাতে নষ্ট না হয়, এটা আমাদের সবারই কর্তব্য। এটা ট্রেজারি বা পজিশন প্রশ্ন হয়। জবাবে গত 3 বছরে এনডিপিএস মামলায় মোট 2697 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে উদ্ধার করা হয়েছে মোট 1587 কোটি টাকার মাদক বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নথিভুক্ত মামলা, গ্রেপ্তার হয়েছে 759 জন। 2023 নথিভুক্ত মামলা সংখ্যা 633 এবং গ্রেপ্তার হয়েছে 1052। 2024 নথিভুক্ত মামলা 470 এবং গ্রেপ্তারও হয়েছে 886। মোট নথিভুক্ত মামলা এই 3 বছরে 1665 এবং গ্রেপ্তারও হয়েছে 2697। এই উপরোক্ত যে আমি 3 বছর বললাম, রাজ্যে পুলিশ যে সংখ্যক গাঁজার চারা ধ্বংস করেছে এবং যে সংখ্যক নেশামাদ সামগ্রী বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে, তার একটি তালিকা আমি আপনাদের সামনে রাখতে চাই। মোট 22-23-24 আমি মোট সংখ্যাটা আমি বলছি, 1,54,658 গাঁজাকে মানে কেজি হিসাবে সেটা বাজেয়াপ্ত করা হয়েছে এবং ধ্বংস করা হয়েছে। কফ সিরাপ এখানে 5,83,100 এবং ট্যাবলেট এখানে 25,62,791 আর হিরোইন 34,971 গ্রাম। আর এখানে গাড়ি সহ বাজেয়াপ্ত নেশা সামগ্রীর যে বাজার মূল্য এখানে প্রায় 1,587,47,41,762। 2024 সনে রাজ্য পুলিশ এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক গাঁজ ও গাঁজার চারা ধ্বংস করেছে এবং বাজার মূল্য হিসাবে প্রায় নেশা সামগ্রী প্রায় 3 গুণের বেশি, 106% বলা যায়। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের নির্দেশানুসারে রাজ্যের বিভিন্ন দপ্তর তথা সোশিয়াল ওয়েলফেয়ার এন্ড সোশিয়াল এডুকেশন ডিপার্টমেন্ট, হোম ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট, ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্ট, নার্কোটিক কন্ট্রোল ব্যুরো এবং বিভিন্ন এনজিওদের সহায়তায় একটি স্টেট লেভেল নেশামুক্ত ভারত ক্যাম্পেইন কমিটি এবং পাশাপাশি বিভিন্ন জেলায় ডিস্ট্রিক্ট লেভেল নেশামুক্ত ভারত ক্যাম্পেইন কমিটি গঠন করা হয়েছে, যার উদ্দেশ্য নেশার পরিস্থিতি মূল্যায়ন করা এবং তার প্রতিরোধে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা। রাজ্যে নেশাদ্রব্য ব্যবহারের লাগামহীন গোটা দেশে মাদক পাচারের ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলকে করিডোর হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে সদ্য আয়োজিত উত্তর পূর্ব পর্ষদের বৈঠকে জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিষয়টা নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকারও। এক্ষেত্রে ত্রিপুরা বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সম্পূর্ণভাবে কাঁটা তারের বেড়ার আওতায় আনার ওপর গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে নতুন প্রতীক বা লোগোর বিরোধিতা করল সিপিআইএম। রাজ্যের ঐতিহ্য সংস্কৃতি বজায় রাখে না বলে এর পর্যালোচনা দাবি করল বিরোধী দল সিপিআইএম। এদিকে সব দিকে বিবেচনা করে নতুন এই লোগো বলে দাবি করল সরকার পক্ষ। রাজ্যের নতুন স্টেট এমব্লেম বা লগোর বিরোধিতা করল সিপিআইএম। সোমবার বিধানসভার শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে এই লোগো বা প্রতীক রাজ্যের ঐতিহ্য এবং সংস্কৃতি বজায় রাখে না বলে মন্তব্য করে এর পর্যালোচনা চাইল সিপিআইএম। সাউদার্ন স্টেট, নারিকেল গাছ, সমুদ্র, কাজে এরকম আমি বলবো যে এটা একটু রিভিউ গভর্নমেন্ট রিজার্ভেন্স করবে কিনা, যাতে প্রকৃত এই স্টেটকে ঠিক সেরকম ভাবে জানা যায়। আমি আপনার মাধ্যমে রিজার্ভেন্সের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি মাননীয় এলপি সাহেব শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয়কে আমি ধন্যবাদ দেব এই বিষয়টা নিয়ে আলোচনা রেখেছি। প্রত্যুত্তরে প্রতিযোগিতার মাধ্যমে এই লোগো নির্বাচন করা হয়েছে এবং জাতীয় পতাকায় যেখানে গেরুয়া রং রয়েছে সেখানে রাজ্যের নতুন এই প্রতীকে গেরুয়া রং থাকলে এর বিরুদ্ধে তা কেন, তা নিয়ে প্রশ্ন তুললে সরকার পক্ষ। বিগত দিনে তো আপনারা ত্রিপুরা রাজ্যের ম্যাপটাকে রিপ্রেজেন্ট করানোর জন্য সেখানে কোনো পদক্ষেপ গ্রহণ করেছে। আমাদের সরকার ত্রিপুরার ছোট্ট ম্যাপটা which is stuck in a corner of the northeast surrounded by Bangladesh from three corners, একটা ইন্টারন্যাশনাল বাউন্ডারি দিক থেকে এই ম্যাপটাকে যখন আমরা
গিয়ে বলতাম আর ইউ পিপল ফ্রম বাংলাদেশ? ত্রিপুরা রাজ্যের মানুষ হিসেবে ভারতবর্ষের অন্যান্য প্রদেশে গিয়ে আমরা কোত্থেকে এসেছি সেটাই আমরা বলতে পারতাম। এখন আমরা যদি আমাদের পাইনাপেল দিই, আরেকজন বলছে যে না মাতা ত্রিপুরের সুন্দরী মন্দির দিতে হবে। আমরা যদি মাতা ত্রিপুরের সুন্দরী মন্দিরকে দিই, আরেকজন বলছে যে না আমাদের রাজবাড়িকে দিতে হবে, বিকজ ত্রিপুরা বিং আর্টফাইল প্রিন্সলি স্টেট। আরেকটা যদি রাজবাড়িকে দিই, ঊনকোটি থেকে বলবে আমাদের ঊনকোটিকে দিতে হবে, ইউনেস্কো এটাকে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে। মাঙ্কি, স্পেকটাকেল মাঙ্কি রয়েছে। আমরা যদি যেটাই দিতাম, আপনারা ফল্ট ফাইন্ডার, আপনারা ফাইন ফল্ট করতে দিন। আজকে তাই আমরা হলিস্টিক ম্যানারে কিছু অ্যাবসেন্ট রেখে ত্রিপুরা ইটসেলফ যে ম্যাপটা, সেটা রিপ্রেজেন্ট করছে সমস্ত কালচারকে, ট্রেডিশনকে। কারণ ইতিমধ্যে আমাদের সরকারের আমলে ত্রিপুরা সম্পর্কে ভারতবর্ষের কাছে বা পৃথিবীর কাছে মেসেজ চলে গেছে যে ত্রিপুরা মিক্সড কালচার, এখানে কয়টা সাব ট্রাইব রয়েছে, কটা কি রয়েছে, আমাদের ভিসা কি, আমাদের পাইনাপেল কি, আমাদের সমস্ত কিছু ভারতবর্ষ তথা পৃথিবীর কাছে সেখানে মানুষ জেনে গেছে। এমব্লেম দিয়ে জানাতে হবে, কিন্তু আমরা টোটাল ম্যাপের মাধ্যমে ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করেছি। এবং যে অরেঞ্জ কালার নিয়ে আপনাদের আপত্তি, আমার মনে হয় সেটা আপনাদের ভুল। উল্লেখ করা যেতে পারে, সম্প্রতি রাজ্যের নতুন সরকারি প্রতীক অনুমোদন করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্য সরকার গত 28 অক্টোবর গেরুয়া জমিনে ত্রিপুরার মানচিত্র ও অশোক স্তম্ভ দিয়ে এই প্রতীক কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছিল অনুমোদনের জন্য। কেন্দ্রীয় গৃহ মন্ত্রক অনুমোদিত এই বিশেষ লোগো রাজ্যের সংস্কৃতি ইতিহাসকে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে দাবি করেছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সোমবার শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে দেশের 4 প্রবাদপ্রতিম ব্যক্তিদের প্রয়াণে শোক প্রকাশ করেছে ত্রিপুরা বিধানসভা। রাজনীতিবিদ সীতারাম ইয়েচুরি, বিশিষ্ট শিল্পপতি রতন টাটা, প্রখ্যাত তবলাবাদক উস্তাদ জাকির হোসেন এবং চলচ্চিত্র নির্মাতা শ্যামসুন্দর বেনেপালের প্রয়াণে স্মৃতিচারণ করা হয়েছে ত্রিপুরা বিধানসভায়। তাঁদের স্মরণে 2 মিনিটে দাঁড়িয়ে নীরবতা পালন করেছেন বিধানসভার অধ্যক্ষ সহ উপস্থিত মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা, মন্ত্রিসভার সদস্যগণ এবং ট্রেজারি ও বিরোধী দলের সদস্যগণ। রাজ্য স্বরাষ্ট্র দপ্তরে শূন্য পদের সংখ্যা 7,323টি। ক্ষেত্রে কনস্টেবলের শূন্য পদের সংখ্যা 2,125টি। সোমবার শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে বিরোধী দলের আনা এক প্রশ্নের উত্তরে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। কনস্টেবলের শূন্য পদ পূরণে ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া অ্যাড হক প্রমোশনের ভিত্তিতেও শূন্য পদগুলি পূরণ করা হচ্ছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। দপ্তরের বিভিন্ন পদে মোট শূন্য পদের সংখ্যা 7,323টি এবং এর মধ্যে কনস্টেবলের মধ্যে পুরুষ ও মহিলা শূন্য পদের সংখ্যা মোট 2,125। প্রশ্ন 2, শূন্য পদগুলো কবে নাগাদ পূরণ করা হবে বলে আশা করা যায়? আগামী 16 জানুয়ারি থেকে অনুষ্ঠিত হতে চলেছে পুলিশ সপ্তাহ। এরই অঙ্গ হিসেবে সোমবার মনোরঞ্জন দীপুরমা স্মৃতি পুলিশ গ্রাউন্ডে প্যারেডের চূড়ান্ত পর্যায়ের মহড়া অনুষ্ঠিত হয়। এই মহড়ায় উপস্থিত ছিলেন পুলিশ মহানির্দেশক অমিতাভ রঞ্জন। পুলিশ গ্রাউন্ডে প্যারেডের চূড়ান্ত পর্যায়ের মহড়ায় উপস্থিত থেকে প্যারেডে অংশগ্রহণকারীদের প্যারেড প্রদর্শনের জন্য কিছু নির্দেশিকা মেনে চলার উপদেশ দেন পুলিশ মহানির্দেশক অমিতাভ রঞ্জন। हम लोगों ने अभी जो यहाँ ड्रिल किया उसमें काफी समय निकाला इसी कारण ताकि हैंडलिंग की एक प्रैक्टिस भी हो जाए। परेड बहुत अच्छा था, कोऑर्डिनेशन, हम स्टार्टिंग का बहुत अच्छा था, लेकिन क्योंकि ये पुलिस का अपना परेड है तो हमें थोड़ा और क्षमा किस्म दिखाने की जरूरत है। स्टार्टिंग की जो মকর সংক্রান্তি তিথির প্রচলিত জনপ্রিয় একটি পার্বণ বুড়ির ঘর। মূলত কিশোর বয়সী ছেলেমেয়েরা তৈরি করে এই ঘর। গ্রামীণ জনপদে ঐতিহ্যবাহী চিরাচরিত সংস্কৃতি বিলুপ্ত হয়নি এখনো। ত্রিপুরার গ্রামীণ এলাকাগুলিতে আজও বেঁচে আছে বাঙালির এই চিরন্তন সংস্কৃতি। বাঙালির প্রাচীন ঐতিহ্য বহন করছে বাঙালির বিভিন্ন উৎসব ও পার্বণ। আর এই উৎসব বা পার্বণের অন্যতম একটি পার্বণ হলো পৌষ পার্বণ। কথায় আছে, বাঙালির 12 মাসে 13 পার্বণ। এই কথার আক্ষরিক অর্থ এখনো খুঁজে পাওয়া যায় শহর থেকে একটু দূরে গেলেই গ্রামীণ পরিবেশে। ত্রিপুরার শহর এলাকায় যদিও এই প্রাচীন ঐতিহ্য ঘেরা সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানের চল এখন নেই বললেই চলে, তবে শহর ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন গ্রাম পরিবেশে
এখনো এই প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখার প্রয়াস অব্যাহত রয়েছে। পৌষ পার্বণ মানে কড়া শীতের আমেজে পিঠে পুলি আর বুড়ির ঘর তৈরি করে উৎসবের আনন্দে মেতে ওঠা। পৌষ পার্বণকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই শহর থেকে দূরে গ্রাম্য পরিবেশে চলছে প্রস্তুতি। প্রাচীন ঐতিহ্যকে ধরে রেখে এখনো উঠানে আলপনা আঁকা, চালকুটা সহ কচি কাঁচাদের বুড়ির ঘরের প্রস্তুতিতে লেগে পড়েছে। তবে শহর আগরতলায় এই আমেজ নেই। আধুনিকতার ছোঁয়ায় শহর আগরতলায় এখন এই পৌষ পার্বণকে কেন্দ্র করে কোনো প্রকার প্রস্তুতি লক্ষ্য করা যায় না। হারিয়ে গেছে সবটাই। পাশ্চাত্য ঘেরা পরিবেশে পৌষ পার্বণ এখন শহুরে পরিবেশে এক লুপ্ত প্রায় সংস্কৃতি। তবে গ্রামীণ পরিবেশে এই প্রাচীন চিত্র এখনো লক্ষ্য করা যায়। পৌষ সংক্রান্তির আমেজে মস্তে দেখা গেছে ত্রিপুরার বিভিন্ন এলাকার, বিশেষ করে গ্রামীণ এলাকার জনগণকে। গ্রামের মেঠো পথের পাশেই কচি কাঁচাদের বুড়ির ঘর তৈরি করে আনন্দে মেতে ওঠার ছবি ধরা পড়েছে নিউজ নাও এর ক্যামেরায়। রাজ্যের বিভিন্ন গ্রামীণ এলাকায় পৌষ সংক্রান্তি পালিত হচ্ছে ধুমধামের সঙ্গে। প্রাচীন গ্রাম বাংলার ঐতিহ্য মেনে বুড়ির ঘর তৈরি, পিঠেপুলি তৈরি হচ্ছে ঘরে ঘরে। পৌষ পার্বণের আনন্দে মেতে উঠেছেন 8 থেকে 80 প্রত্যেকেই। তথ্য প্রযুক্তি ও ইন্টারনেটের ক্রমবর্ধমান ব্যবহার জীবনযাপনে নিয়ে এসেছে নতুন গতি। তবে জীবন বদলে দেওয়ার এই জাদুর কাঠের সঙ্গে হারিয়ে গেছে জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা ঐতিহ্য এবং সংস্কৃতি। 80 বা 90-এর দশকে যে ঐতিহ্য এবং সংস্কৃতি ছিল অপরিহার্য, একবিংশ শতাব্দীতে এই সবই বিলীন হয়ে যাচ্ছে কালের গর্ভে। চিরন্তন এই ঐতিহ্য এবং সংস্কৃতিকে বাঁচিয়ে রেখে ভবিষ্যৎকে উপহার দেওয়ার দায়িত্ব কিন্তু রয়েছে বর্তমানের উপরই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ওল্ড আগরতলা ব্লকের অধীন এডিসি প্রশাসনের আওতায় থাকা 4টি ভিলেজ কাউন্সিলকে নিকটবর্তী বেলবাড়ি ব্লকের অন্তর্গত করার দাবিতে 5 নম্বর খয়ারপুরে অঞ্চল কমিটির উদ্যোগে সোমবার সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে ধর্ণা প্রদর্শন করা হয়। ওল্ড আগরতলা ব্লকের অধীন এডিসি প্রশাসনের আওতাধীন যেসব ভিলেজ কাউন্সিল রয়েছে সেগুলো নিকটবর্তী কোনো উপজাতি অধ্যুষিত এলাকার ব্লকের আওতায় আনার জন্য 2022 সালে নোটিফিকেশন জারি করা হয়েছিল বলে খয়ারপুর অঞ্চল কমিটির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। নোটিফিকেশন অনুযায়ী ওল্ড আগরতলা ব্লকের 4টি ভিলেজ কাউন্সিল বেলবাড়ি ব্লকের অন্তর্গত করার জন্য 5 নম্বর খয়ারপুর অঞ্চল কমিটির পক্ষ থেকে রাজ্য সরকারের নিকট আবেদন জানানো হয়েছে। তাদের দাবি বাস্তবায়নে রাজ্য সরকারের পক্ষ থেকে সঠিক পদক্ষেপ গ্রহণ না করা হলে আগামী দিনে রাজ্যের মোট 33টি ভিলেজ কাউন্সিলের জনগণকে সঙ্গে নিয়ে রাস্তা অবরোধ করে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেওয়া হয়েছে ধর্ণা প্রদর্শনকারীদের পক্ষ থেকে। যদি সাকসেস হয় তাহলে তো ঠিক আছে, আর যদি সাকসেস না হয় তাহলে আমরা আগামী দিনে আরো বৃহত্তর আমরা হতে বাধ্য হব। ঊনকোটি জেলার সোনামুখী এলাকায় রাস্তা নির্মাণের কাজে নিযুক্ত শ্রমিকদের মারধর ও গালিগালাজ করে রাস্তা নির্মাণে বাধা দান করে হুমকি প্রদর্শন করেন দুষ্কৃতীরা। গোটা ঘটনায় শ্রমিকদের মধ্যে তীব্র চাঞ্চল্য ও অসন্তোষ বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে খবর। ঊনকোটি জেলার সোনামুখী এলাকায় গত প্রায় 15 দিন যাবৎ সরকারি রাস্তা নির্মাণের কাজ চলছে। সোমবার দুপুরে আচমকা 10 থেকে 12 জনের দুষ্কৃতীর দল সোনামুখী এলাকায় গিয়ে নির্মাণ শ্রমিকদের মারধর সহ রাস্তার কাজে ব্যবহৃত রোলার গাড়ির চালককেও মারধর করে, গাড়ির চাবি কেড়ে নিয়ে যায় বলে অভিযোগ করে শ্রমিকরা। সাধারণত আমরা তো মেশিন চালাই, মানে কয়েকজন আইছেন, 12 জন আইছেন, আইয়া কইছেন মেশিন বন্ধ করো। আমি কইছি দাদা দেখেন মেশিন তো বন্ধ করতে, আমরা তো আগে মালটা ডেলিভারি দিতে লাগবো, দিয়া এরপরে মেশিন বন্ধ করতো না। আমার মালটা এক ডেক্কা দিয়ে আমি কইছি আগুনটা জিমাইতে লাগবো, তাই আগুনটাও জিমাইতে দিচ্ছে না আমার। একবার গিয়ে উড়াউড়ি করে আগুন খাবার দিয়ে জিমাই গিয়ে মেশিন করছি, করার পরে বন্ধ করেছি। মার অর্ধেক কখনো আনলিমিটেড রয়েছে, স্টার দিমু দেখবেন মাল ওখানে রয়েছে অর্ধেক, সেই গেছে একবার বেলতে দিয়ে তারা বেলাতে ধরছে, ধরার পরে মেশিন বন্ধ করতে করার পরে পারছে না, কিন্তু আগুন উগুন ধরে বিতে গেছে। হ্যাঁ ওই দেখেন আছি আর আমি মেশিনের এটা আচ্ছা। এবার তো তারা উড়া করে গেছে কি, আমরা তো উড়া করে মেশিন বন্ধ করছি, গেছে কি সামনে, আর সামনে তো আমরা মিস্ত্রি কলা আছে, রুলার ড্রাইভার আছে, এখানে গিয়ে পাইছে না, মিস্ত্রি কলটা পাইছে, রুলার ড্রাইভার পাইছে, হওয়ার পরে রুলারের চাবি তারা ফটিকরাই এলাকার কন্ট্রাক্টর সায়ন দেকে এই সরকারি রাস্তা নির্মাণে বরাত দেওয়া হয়েছিল, কিন্তু তিনি এই নির্মাণ কাজে অন্য ঠিকাদারকে নিযুক্ত করেছিলেন। কিন্তু শ্রীরামপুর এলাকার রাজুপাল ও তকবীর আলী নামের 2 জন ব্যক্তি নির্মাণ শ্রমিকদের মারধর করে বলে অভিযোগ শ্রমিকদের।
তারা যে করছে আপনারা কেউরে চিনতে পারছেন নি? চিনছি নাম কোন যাইব নি কোন চাই দেখি? রাজু পাল আছে ওই শ্রীরামপুরের, তাই নিয়ে আগে সিপিএম আমরা কন্ট্যাক্টদারি করছে। আচ্ছা আমরা এখানে করছে জগন্নাথপুর, ডলুগাঁও সব আমার ফাইন করছে। আমিও করছি, আমিও ড্রাইভার আসলাম। তাই নিয়ে আমরা চিনি না। তাই নিয়ে আমরা মারছে। হেলমেট লাগাইলে আসলো, তাই নিয়ে হেলমেট খুলছে না, না খোলার পরে দিয়ে তাই নিয়ে খুব গরম হয়ে এখানে মেশিনটা তাই নিয়েই ভাঙছে। তখন আমরা চাই আমরা তো দুষ নাই, আমরা তো লেবার মানুষ, আমরা কাম করতাম। খেটে খাওয়া শ্রমিকদের কাজে বাধা দান করার ফলে শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। যারা শ্রমিকদের মারধর করেছেন তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য এলাকার পঞ্চায়েত প্রধানের দ্বারস্থ হবেন এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে থানায় মামলা করতেও বাধ্য হবেন বলে জানিয়েছেন শ্রমিকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দক্ষিণ জেলা ভিত্তিক টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস প্রদর্শনী ও প্রতিযোগিতা সোমবার বিলোনিয়া পুরাতন টাউন হলে অনুষ্ঠিত হয়। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা টিচার লার্নিং মেথডের উপর প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে টিচিং লার্নিং মেথড এবং নিপুণ ত্রিপুরা মিশনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় নার্সারি স্তরে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের প্রতি আকৃষ্ট করার ব্যাপারে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিস্তারিত আলোচনা করেন। বিলোনিয়া পুরাতন টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলার বিদ্যালয় থেকে আগত ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন মডেলের টিচার লার্নিং মেথডের ওপর প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। মূলত নার্সারি থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত শিক্ষা বিষয়ক ও উপযোগী শিক্ষণীয় উপকরণ প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে নির্বাচিত ৮০টি শিক্ষণীয় উপকরণ জেলা পর্যায় থেকে রাজ্য পর্যায়ের প্রদর্শনীতে অংশগ্রহণ করবে বলে এদিনের অনুষ্ঠানে আলোচনার মাধ্যমে জানা যায়। দক্ষিণ জেলার বেশ কিছু প্রাথমিক স্তরের বিদ্যালয়ে 2 থেকে 3 জন শিক্ষক রয়েছেন, তাই এই শিক্ষক স্বল্পতার বিষয়টি উল্লেখ করে জেলার পক্ষ থেকে রাজ্য সরকারের নিকট শিক্ষক নিয়োগের ব্যাপারে আবেদন জানানো হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। আমাদের জেলা পরিষদ থেকে আমরা রাজ্য সরকারের কাছে ডিমান্ডও করেছি, কিন্তু এই শিক্ষা স্বল্পতার মধ্যে আমরা লক্ষ্য করেছি কোনো কোনো বিদ্যালয়ে কোনো কোনো সাব ডিভিশনের মধ্যে একটি স্কুলের মধ্যে বিশেষ করে জুনিয়র লেভেলে 2-3 শিক্ষক রয়েছেন। আপনারা অনেক পরিশ্রম করে ছেলে মেয়েদের ছোট ছোট বিশেষ করে ছোট ছোট ছেলে মেয়েদের শিক্ষা দিতে গেলে তাদের ডিসিপ্লিন মেনটেন করাতে গেলে স্কুলগুলোর মধ্যে অনেক পরিশ্রম আপনাদের করতে হয়। দক্ষিণ জেলার প্রাথমিক স্তরের স্কুলগুলিতে শিক্ষক স্বল্পতা থাকা সত্ত্বেও বর্তমান শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নয়নে যথেষ্ট উদ্যোগী হয়ে এগিয়ে এসেছেন বলে শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ জানিয়েছেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জরাজীর্ণ রাস্তার কারণেও ধুলোবালিতে অতিষ্ঠ জনজীবন। ধর্মনগর মহকুমার প্রেমতলা বাজার সংলগ্ন রাস্তাটি দীর্ঘদিন যাবৎ ধুলাবালিতে বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে। ধুলার কারণে ক্রেতারা বাজার বিমুখ, তাই দীর্ঘদিনের বঞ্চনার অবসানের জন্য বাধ্য হয়ে এলাকার ব্যবসায়ীরা রাস্তা সংস্কারের দাবিতে সোমবার পথ অবরোধ করেন। ধর্মনগর প্রেমতলা বাজার থেকে শুরু করে প্রায় 2 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকলে সংশ্লিষ্ট দপ্তরের তরফ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। রাস্তা দিয়ে গাড়ি চালাতে গিয়ে এলাকার গাড়ি চালকদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এমনকি এলাকার খাবারের দোকানগুলোতে ধুলোর জন্য খাওয়ার জিনিস নষ্ট হচ্ছে। তাই রাস্তা সংস্কারের দাবিতে এলাকার বাজারে ব্যবসায়ীরা বিভিন্ন সময়ে অভিযোগ জানালেও সংশ্লিষ্ট দপ্তরের উদাসীনতার কারণে বাধ্য হয়ে এলাকার ব্যবসায়ীরা এদিন পথ অবরোধ করেন বলে অবরোধকারীদের পক্ষ থেকে জানানো হয়। খাবার দোকান, আশেপাশে সব খাবার দোকান, এগুলা নোংরা জিনিস যদি ধুলাবালি গিয়ে পরে একটা মানুষ রাস্তা দিয়ে একটা গাড়ি যাওয়ার পরে একটা মানুষ যাইতে পারে না, ক্ষমতা নেই রাস্তা দিয়ে রামগড় স্থলবন্দর থেকে বাংলাদেশ কতটা লাভবান হবে তা নিরূপণ করে যাত্রী পারাপার এবং বাণিজ্যিক আদান প্রদান শুরু করা হবে মৈত্রী সেতু দিয়ে। রামগড় স্থলবন্দর পরিদর্শন শেষে এমনটাই জানালেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন। তবে কি খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে মৈত্রী সেতু, তা নিয়ে চলছে জোর জল্পনা। বাণিজ্য লাভ ক্ষতি নিরূপণের পর রামগড় স্থলবন্দর চালু হবে বলে জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন। রামগড় স্থলবন্দর থেকে বাংলাদেশ কতটা লাভবান হবে তা নিরূপণে একটি কমিটি গঠন হবে। এরপর কমিটি সিদ্ধান্ত নেবে পরবর্তীতে রামগড় স্থলবন্দর কবে চালু করা হবে বলে জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন উপদেষ্টা। রামগড় স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানিয়েছেন তিনি।
এখনো বলতে পারবো না, এই জন্য যে পুরো জিনিসটাকে আমি দেখলাম। এখন একটা কমিটি হবে, কমিটি আসবে, কমিটি পুঙ্খানুপুঙ্খভাবে দেখবে, ওনারা অ্যাসেস করবে। তার আগে আমি বলতে পারবো না, কারণ এখন তো রিক্সের কার্যক্রম শুরু হয়েছে, রাস্তাঘাট তৈরি হচ্ছে, ইন্ডিয়ান লোন আছে এখানে, ওয়ার্ল্ড ব্যাংকের টাকা আছে এখানে, গভর্নমেন্ট অফ বাংলাদেশের টাকা আছে। বাকিটা এটার যে উদ্দেশ্য হচ্ছে কানেক্টিভিটি উইথ চিটাগং পোর্ট, সামনে সাবরুম সাব ডিভিশন ত্রিপুরার, ওনার মধ্যে রেলওয়ে লাইনও হচ্ছে। তো পোর্টের থেকে যে সমস্ত কন্টেনার যাবে সেগুলো রেলওয়েতে লোড হবে এবং ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় যাবে। এটা হচ্ছে ভারতের পক্ষ থেকে। আমাদের এখানে কি এক্সপোর্ট হবে হবে না, পাবলিক কত যাবে কি যাবে না, আমাদের রেভিনিউ কি হবে, কতখানি হবে, আমাদের লাভ কতখানি হবে, সেটা দেখার জন্য একটা কমিটি আমি ফিরে গিয়ে ইনশাল্লাহ একটা কমিটি করে দেবো। সেই কমিটি এসে এখানে দেখে তাদের মতামত যখন দেবে তখন ওকে। রামগড় স্থলবন্দর কবে চালু হবে এবং এর পরবর্তী কার্যক্রম কি হবে তা কমিটির সিদ্ধান্ত মোতাবেক গ্রহণ করা হবে বলেও জানান তিনি। ভারত ও চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার লোড করে রামগড় বন্দরের মাধ্যমে সাবরুম হয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলে পণ্য পরিবহন করার উদ্দেশ্যে মূলত এই বন্দর নির্মাণ করা হয়েছে। বাংলাদেশে পোর্ট দিয়ে ভারত থেকে কিছু আমদানি করবে কিনা এবং রামগড় বন্দর ব্যবহার করে যাত্রী পারাপারের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার পরেই মৈত্রী সেতু চালু করা হবে বলে জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। বাংলাদেশের খাগড়াছড়ি রামগড় থেকে ফেনী নদীর উপর ত্রিপুরার সাবরুমকে শহরকে যুক্ত করার এই মৈত্রী সেতু লম্বায় 2 কিলোমিটার। ভারতের অর্থায়নে নির্মাণ করা হয়েছে সেতুটি। ত্রিপুরা, মিজোরাম সহ উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে নির্মাণ করা হয়েছে এই সেতু। ফেনী নদীর উপর এই সেতু থেকে চট্টগ্রাম বন্দরের দূরত্ব মাত্র 80 কিলোমিটার। এই সেতুর ফলে ভারতের জন্য সুবিধা বেশি হবে, তবে চট্টগ্রাম বন্দর এবং রাস্তা ব্যবহারের জন্য শুল্ক আদায় এবং বাংলাদেশ লাভবান হতে পারে বলে মনে করেন বাংলাদেশের কূটনৈতিক বিশ্লেষক মহল। ভারতের দিক থেকে সুবিধার মাত্রাটি হয়তো শুরুর দিকে বেশি মনে হচ্ছে, তবে বাংলাদেশের জন্য সুবিধার বিষয়টি হতে পারে যেহেতু চট্টগ্রাম বন্দর ব্যবহার হবে, ফলে ভারতের বিভিন্ন সেবা নেওয়ার জন্য যে সব মাশুল বা শুল্ক আছে সেগুলি এখান থেকে পাবে বাংলাদেশ। এছাড়া আভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা ব্যবহারের ক্ষেত্রেও শুল্ক নিতে পারবে বাংলাদেশ বলে অভিমত বাংলাদেশের কূটনৈতিক বিশেষজ্ঞদের। এই সেতু মূলত ভারতের উভয় পাশের রাজ্যগুলির মধ্যে সংযোগ স্থাপনে সহজ করবে, তবে দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্য এটি ইতিবাচক হতে পারে। এর মাধ্যমে ত্রিপুরার সাথে বাংলাদেশ যুক্ত হলে মেঘালয়, মণিপুর সহ যে রাজ্যগুলি রয়েছে সেগুলি যেহেতু মায়ানমারের সাথে সংযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে, সেক্ষেত্রে সড়ক পথে বাংলাদেশেরও মায়ানমারের সাথে সংযোগ স্থাপনের সুযোগ রয়েছে বলে মনে করেন বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা। তবে মৈত্রী সেতু ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর জন্য পণ্য আনা নেওয়া করতে চট্টগ্রাম বন্দরের উপর চাপ বাড়তে পারে, সেদিকেও নজর দিতে হবে বলে অভিমত ব্যক্ত করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একাংশ উপদেষ্টা। ভারতের সাথে কানেক্টিভিটি ভীষণভাবে দরকার বাংলাদেশের, কারণ এখনো কোনো স্থিতিশীল অবস্থা দেখা যাচ্ছে না মায়ানমারে। সেজন্য মায়ানমারের সাথে অর্থনৈতিক করিডোর নিয়ে একটা সন্দেহ রয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক মহল। বাংলাদেশের জন্য ভারতের উত্তর পূর্বাঞ্চলে অ্যাক্সেস পাওয়া মানে হচ্ছে একটা বার্গেনিং পাওয়ার তৈরি করতে পারা। ইতিমধ্যেই নেপালের সাথে একটা করিডোর তৈরি হয়েছে। এছাড়া উত্তর পূর্বের রাজ্যগুলিতে বাংলাদেশের পণ্যের একটা বিশাল মার্কেট আছে বলে মনে করেন বাংলাদেশের একাংশ রাজনৈতিক বিশেষজ্ঞরা। উল্লেখ করা যেতে পারে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন 2015 সালের জুন মাসে। তবে গত 5 আগস্ট 2024 সালে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় মৈত্রী সেতু চালু করার বিষয়টি নিয়ে তৈরি হয়েছে এক প্রস্তর জটিলতা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। ওনার আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।